সুস্বাগতম। আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রাসায়নিকবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেটের আবিষ্কারক ও দেশি শিল্পায়নের উদ্যোক্তা ছিলেন। তিনি ভারতের প্রথম শিল্প প্রতিষ্ঠানের স্থপয়িতা। এই শিল্প প্রতিষ্ঠাতাকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শিল্পস্রষ্টা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিজ্ঞান সাধক, শিক্ষক, দরদী শিক্ষক, বিদেশী সমাজসেবী আচার্য প্রফুল্লচন্দ্রের বহুমুখী প্রতিভা, দুর্লভ গুণাবলী, সমাবেশে উজ্জ্বল। প্রকৃত অর্থে তিনি ছিলেন কর্মসন্ন্যাসী। সংসারে বাস করেও অনাসক্ত সন্ন্যাসীর মতো জীবনযাপন করেছেন। ত্যাগ, তিতিক্ষা, মহানুভবতা তার চারিত্রিক বৈশিষ্ট্যে অনায়াসলব্ধ। অর্থখ্যাতি, প্রতিষ্ঠা উপেক্ষা করে দেশ ও জাতি সমাজ কল্যাণের মেধা ও শ্রম সম্পদ দান করেছিলেন। পরাধীন ভারতের দরদী মেরুদণ্ডহীন জাতির অসুখ সম্পর্কে তিনি অবহিত ছিলেন। সারা জীবন ধরে যে নব্য বাংলার স্বপ্ন দেখেছিলেন তাকে হাতে কলমে রূপ দেওয়ার প্রচেষ্টা ও দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। চাকরি উপেক্ষা করে শিল্প বাণিজ্যে স্বনির্ভরতা অর্জনের উপর বেশি গুরুত্ব দিতেন তিনি। স্বনিযুক্তি, কর্মোদ্যোগী ও কুটির শিল্পে বীজ বপন করেছিলেন দেশের মাটিতে। 1899 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে যোগদান করার পর থেকেই তিনি দেশের শিল্পে ও বাণিজ্য সংক্রান্ত চিন্তায় অধীর হয়ে ওঠেন। মনে হয় বিদেশে থাকাকালীন এই দেশের হস্তসর্বস্ব দশা তাকে আকুল করে দিয়েছিল। তাই দেশে ফিরে নিজেকে শুধুমাত্র বীক্ষণাগারে চার দেয়ালের মধ্যে বন্দি না রেখে তিনি পথে পথে নেমে এসেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় সবসময় বাঙালিদের শিল্প বাণিজ্য ক্ষেত্রে জনাগ্রহের কথা উল্লেখ করে বলেছেন, ইংরেজ রাজত্বের প্রারম্ভ হইতেছে, এমনকি তখন নবাবী আমলের পার্সি রজবাসী বলিয়া পরিগণিত হইত, তখন হইতেই কেবল চাকরি করা বা ওকালতি পেশা অবলম্বন করাই বাঙালি বিদ্যাশিক্ষার উদ্দেশ্য হইয়া রহিয়াছে। এদেশে শিক্ষার একমাত্র এই ছিল যে সহজে চাকরি জুটবেই। শিল্প প্রবর্তক হতে হলে বা ব্যবসা উন্নতি করতে গেলে বৈজ্ঞানিক হওয়া প্রয়োজন নেই। এই কাজে সাফল্য লাভ করার জন্য প্রয়োজন সংঘবদ্ধভাবে কাজ করার শক্তি, উৎসাহ, প্রেরণা। এই সমস্ত বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাওয়ার জন্যই বাঙালি আজ চরম দারিদ্রতার সম্মুখীন। বাংলার আর্থিক দুর্গতির কথা তিনি বারবার বলেছেন। তিনি এই প্রত্যেক যুবকের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে আমরা শিক্ষার সাথে সাথে শিল্পের দিকেও মনোযোগ দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চ মার্ক যে না পায় তবে তাহার জীবন ব্যর্থ হইবে না। যদি কেবলমাত্র সর্বাপেক্ষা প্রতিভাশীল এবং বিদ্যানুরাগী ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার জন্য পাঠানো হইত এবং বাদবাকি ছেলেরা বিদ্যালয়ে পড়া শেষ করিবার পরে শিল্প, ব্যবসার, বাণিজ্যের দিকে এগিয়ে শিক্ষানবিশ আরম্ভ করে বাংলার অর্থনৈতিক দুর্গতির নিবারণ করা সম্ভব হতো। বাংলায় শিল্প গড়ার কথা পরিকল্পনা নিয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি প্রেসিডেন্সি কলেজের বীক্ষণাগারে শিল্প গড়ে তোলার জন্য নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষার মগ্ন থাকতেন। সঙ্গে সঙ্গে আমাদের দেশের অজস্র প্রকৃতির সম্ভারকে কীভাবে শিল্পের উপাদান হিসাবে ব্যবহার করা যায় এই সম্পর্কে তিনি গভীর চিন্তা ভাবনা করতে আরম্ভ করেন। প্রথমেই লেবুর রং বিশ্লেষণ করে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করেন, কিন্তু পর্যাপ্ত লেবু না থাকায় এবং সাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে খরচ বেশি হয় বিক্রি করে লাভের পরিমাণ বেশি হবে না, যা দিয়ে এই কম মূলধনে একটা শিল্প গড়ে তোলা যাবে, সেটা অনুভব করে
এই পরিকল্পনা থেকে দিন দূরে সরে যান। নতুনভাবে ভাবতে আরম্ভ করেন যে কম খরচে অল্প পরিমাণ উৎপাদন করে বাজারে সহজে যার ঘাটতি হয় এমন জিনিস প্রস্তুত করতে হবে, যাতে করে মূলধনে একটা ছোট স্বদেশি শিল্প গড়ে উঠতে পারে। এইভাবে নানা পরীক্ষা নিরীক্ষা এবং অল্প মূলধনে কী ধরনের শিল্প প্রসার ঘটানো যায় তার চিন্তায় তখন আচার্য বিভোর হয়ে ওঠেন। তিনি হঠাৎ ভেষজ দ্রব্য প্রস্তুত করার দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন। গড়ে তুললেন এই বাংলা নিজের বাসভবনে 91 আপার সার্কুলার রোডে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। বেঙ্গল কেমিক্যাল ছাড়াও আচার্য প্রফুল্লচন্দ্র রায় আরও অনেকগুলি দেশীয় শিল্প প্রবর্তনে পশ্চাতে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ছিলেন। এ বিষয়ে কলকাতা পটারি ওয়ার্কস, বেঙ্গল এনামেল ওয়ার্কস লিমিটেড ছিল উল্লেখযোগ্য। যামিনী ভূষণ মিত্র ছিলেন আচার্য রায়ের প্রতিবেশী। পূর্ব বাংলার যশোর জেলার কপোতাক্ষ নদীর পশ্চিম দিকে বারুইরি গ্রামে এদের জন্ম। যামিনীবাবু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নির্দেশ অনুসারে বিভিন্ন প্রকার কুটির শিল্পের প্রতিষ্ঠা ও উন্নতির জন্য বহু পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেন। আশ্চর্য রায়ের প্রচেষ্টাতেই একটি খাঁটি প্রতিষ্ঠানের সৃষ্টি হয় সম্ভবত 1920 সালে। এই প্রতিষ্ঠানে ওই সময়ে প্রতি মাসের চরকার সাহায্যে 5 থেকে 6 মণ সুতো প্রস্তুত হতো এবং এই সুতো থেকে হরেক রকম কাপড়, চাদর ইত্যাদি তৈরি হতো। 1921 সালে নারকেলডাঙ্গায় দি বেঙ্গল এনামেল ওয়ার্কস লিমিটেডের কাজ আরম্ভ হয়। এই শিল্প সম্বন্ধে অভিজ্ঞতা সম্পন্ন লোকের অভাব ছিল, ফলে প্রাথমিক স্তরে নানা রকম বাধা নিষেধের মধ্য দিয়ে এই শিল্প ধীরে গতিতে এগিয়ে চলতে থাকে। সৌভাগ্যক্রমে কোম্পানি ডিরেক্টর শ্রীযুক্ত দ্বিজেন্দ্রনাথ ভট্টাচার্যের বহু অক্লান্ত পরিশ্রমের ফলে 1923 সালের নভেম্বর মাসে কাজ আরম্ভ সম্ভব হয়। কারখানায় তখন মাত্র শুধু একটি চুল্লি ছিল এবং গৃহস্থদের ব্যবহার্য ছোটোখাটো বাসনপত্র, দরজার নম্বর, প্লেট প্রভৃতি তৈরি হতো। দ্বিজেন্দ্রনাথ ভট্টাচার্যের ভাই প্রফুল্লচন্দ্র রায়ের ছাত্র শ্রী দেবেন্দ্রনাথ ভট্টাচার্য সেই সময়ে জাপানে ছিলেন। সেখানে তিনি এলামেন্ট শিল্প সম্বন্ধে শিক্ষা লাভ করতে লাগলেন এবং জাপানের কারখানাসমূহের নানা রকম অভিজ্ঞতা তিনি প্রত্যক্ষ করেছিলেন। সেই সমস্ত বিষয়ে দাদা দ্বিজেন্দ্রলালকে নানা মূল্যবান পরামর্শ দিয়ে তিনি সাহায্য করতে লাগলেন। 1923 সালে এনামেল শিল্পের উপযোগী আধুনিক যন্ত্রপাতি জাপান থেকে কিনে নিয়ে কলকাতায় ফিরে আসেন। তারপর কলকাতার সন্নিকটে পলতাতে একখণ্ড প্রশস্ত জমি কিনে দেবেন্দ্রনারায়ণ ভট্টাচার্যের তত্ত্বাবধানে ওই আধুনিক যন্ত্রপাতি লাগিয়ে কারখানাটি তৈরি করা হয়। মাত্র 5 বছরের মধ্যে বিদেশি প্রতিযোগিতাতে থাকা সত্ত্বেও এই কারখানায় যথেষ্ট উন্নতি লাভ করে। এই কারখানা যে সমস্ত এনামেলের জিনিস তৈরি হতো তা বিদেশ থেকে আমদানি হওয়া জিনিসের চেয়ে কোনো অংশেই কম ছিল না। কিন্তু প্রফুল্লচন্দ্রকে ভীষণভাবে বেদনা দিয়েছে শিক্ষিত যুবককে এনামেল শিল্পের কাজ শেখাবার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাঙালি যুবকের শিথিল প্রকৃতি এবং কঠোর পরিশ্রমী অনিচ্ছা এই বেদনা বারবারই আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ব্যথিত করে এবং জ্বালাতন করেছে। কারণ পরিশ্রমী ধীর যুবকের উপর দেশের শিল্প প্রসারের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নির্ভরশীল। শিল্প প্রধান ইংল্যান্ডে এনামেল শিল্পের ও জার্মান শিল্পের সঙ্গে প্রবল প্রতিযোগিতা করিতে হয়, অথচ কোনো প্রকার সরকারি বা ব্যাংকের সাহায্য সে পায় না। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1921 সালে খুলনা জেলার দুর্ভিক্ষতর গ্রামে উন্নয়নে মানুষের অন্ন সংস্থানের জন্য কর্মফল, হাতে চরকা, তাঁত বোনার চাদর, বাঁশ ও বেতের কাজের দায়িত্ব তুলে দিয়ে কুটির শিল্পের মাধ্যমে তাদের স্বনির্ভর করতে প্রয়াসী হয়েছিলেন। স্বয়ং সম্পূর্ণ গ্রাম স্বপ্ন জীবন তিনি আজীবন পালন করেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতায় সোপ ওয়ার্কস, বেঙ্গল মসলিন আরও অনেক সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় শুধুমাত্র
বৃক্ষণাগারের গবেষণা ও পরীক্ষা নিরীক্ষাতেই নিজেকে বন্দী করে রাখেননি। জ্ঞানের ক্ষেত্র থেকে নেমে এসেছিলেন। তিনি যে বিজ্ঞানকে বিদ্যা হিসেবে অর্জন করেছিলেন, সেই বিজ্ঞানকে আবার শক্তিরূপে প্রয়োগ করেছিলেন দেশের ও মানুষের উন্নতির জন্য। চেষ্টা করেছিলেন দেশবাসীকে দুঃখ দুর্দশা নিরসনের পথ দেখাতে। কৃষির উন্নয়ন, গ্রামে কুটিরশিল্প গড়ে তোলা, জৈব সার তৈরি, শিল্পের প্রসার, কলকারখানা স্থাপন ইত্যাদি সব ব্যাপারেই তাকে নেতৃত্ব গ্রহণ করতে দেখা গেছে। জীবন সায়ান্নে পৌঁছেও আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি অদম্য উৎসাহ ছিল শিল্পায়নের জন্য। তিনি নিজ হাতে শিল্প কারখানা যেমন গড়েছেন, অন্যদিকে শিল্পায়নের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য এই ধরনের শিল্প মেলার আয়োজন করেছেন। হাতে কলমে প্রত্যক্ষ পরোক্ষ এর অপূর্ব সমাহার ঘটিয়েছেন। শিল্পায়নে বিশেষভাবে খাদি ও কুটির শিল্পের অগ্রগতির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের রূপরেখা দেখেছিলেন এবং সেই বাণী বাংলার প্রতি ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য তার ছিল সর্বাঙ্গীন প্রচেষ্টায়। শিল্পায়নে বাঙালিকে প্রতিষ্ঠা দান করিবার জন্য প্রফুল্লচন্দ্র রায়ের সাধনা উদ্যম তার জন্য স্মরণীয় কীর্তি হিসাবে আজও বেঁচে রয়েছে। বাঙালি পটারি, সিরামিক, তাঁত, কাগজ কল, ধান কল, পাটজাত শিল্প, তেলের মিল, বাঁশ ও বেতের কুটির শিল্প গড়ে তোলা জাতীয় সম্পদ হিসাবে বৃদ্ধি করতে তিনি আচার্য প্রফুল্লচন্দ্র পেরেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্রের উৎসাহ উদ্দীপনায় তাহার প্রায় সবটুকু মূলে ছিল তার শিল্পায়ন ভাবনা। একমাত্র চাকরিজীবী পরান্নভোজী শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিকে শিল্পের পথ দেখাইয়া প্রফুল্লচন্দ্র রায় একরূপ নবজীবন দান করেছিলেন। আর্থিক ক্ষেত্রে বাঙালি যদি কোনোদিন স্বাধীন ও স্বপ্রতিষ্ঠা হইতে পারে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে সেদিন তাহার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করিতে বাধ্য হইবে। তাহার একার চেষ্টায় বাঙালি জাতির জীবন ও কর্মের আদর্শ যে পরিবর্তিত হইয়াছে, ইতিহাস একদিন তার সাক্ষ্য দিবে। বন্ধুগণ, আমার এই ক্ষুদ্র ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে বোধ হয়, সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন।